আশা করি তোমরা তোমাদের পড়াশোনায় বেশ জোরদার করে শুরু করেছো, এটা আমি বিশ্বাস করি। কারণ তোমাদের মনে হতে পারে যে পিএসসি অনেক লেট করছে, এখন একটু লেট হচ্ছে, তবে এই বছর পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, তো আমি যে কম্পালসারি তোমাদের যে 5টা পেপারের ইংলিশ, বেঙ্গলি, তোমার জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, বিজনেস ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স এন্ড অডিটিং, এই যে 5টা কম্পালসারি পেপারের আমি কম্পাইলেশন করেছিলাম, এই বইটার সম্বন্ধে হয়তো খুলে দেখানো তো এইভাবে সম্ভব না, তাই জন্য তোমাদেরকে একটা জেনারেল নলেজ এবং অডিটের যে প্রশ্ন অ্যান্সার আছে 2020-21, এখান থেকে কিছুটা অংশ তোমাদেরকে দেখাবো যে কেমন হাই স্ট্যান্ডার্ডের অ্যান্সার এখানে লেখা আছে। এবারে একেবারে অন্য ধরনের বই, যেটা না পড়লে না জানলে, এই ধরনের অ্যান্সার না লিখলে ভালো পজিশন পাওয়া খুব টাফ। একটা কনসিস্টেন্সি ওয়াইজ তোমাকে একটা ধরে তোমাকে প্রিপারেশন নিতে হবে, দেখা প্র্যাকটিস করতে হবে, এবং এই বইটাই শুধু সম্বল নয়, এর সাথে লাইভ যে বুকস গুলো আছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে। এসো, আমি আজ 2000, এই যে বইটি আছে, এই যে প্রশ্ন, এই যে বইটি, তার আমি 221 পৃষ্ঠায়, ওদের 220 পৃষ্ঠায় চলে গেলাম। সেখানে এই 2021 সালের প্রশ্ন আসে জেনারেল। এখানে হোয়াট আর দ্য অথার্স অফ দ্য ফলোইং বুকস, দ্যাটস মিন তোমাকে বুকস এন্ড অথার্স যত আছে, আমি যখন পড়াশোনা করতাম বুকস এন্ড অথার্স হয়তো কয়েকশো, 500-700 বুকস এন্ড অথার্স তোমার কপি খান্নাতে ছিল। ঠিক আছে, সেইগুলো সব জলের মতো বারবার পড়ে পড়ে লিখে লিখে মুখস্থ করে ফেলেছিলাম। মনে রাখবে, দিস আর নট এমসিকিউ। ইন দ্য কম্পালসারি পেপারস ইউ হ্যাভ টু রাইট কমপ্লিট অ্যান্সার। বানান তোমাকে ঠিক করে লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো এই যে 10টা বইয়ের নাম লিখতে যে প্রতিটা 1 নম্বর করে আছে, তার মানে তুমি একটা অ্যান্সারের 1 নম্বর পেয়ে যাচ্ছ। এটা যদি তুমি রেগুলার প্র্যাকটিস করো, সব মুখস্থ হয়ে যাবে। তা কিছু কিছু জিনিস তোমার অটোমেটিক জানা, সব বেশিরভাগটাই জানা আছে। তাও বলছি, এই ধরনের বুকস এন্ড অথার্স প্রমিনেন্ট যে বুকস আছে, সেগুলো অথার, সেগুলোর নাম তোমাদেরকে জেনে রাখতে হবে। তার জন্য এটা লিখে রাখো, বুকস এন্ড অথার্স বলে একটা রাখবে, যেখানে প্রশ্ন আসবে। তারপর দেখা আছে হু এর দ্য প্রমিনেন্ট এক্সট্রিমিস্ট, এইটা তার মানে এইখান থেকে দেখো যতগুলো আছে, এই সেকেন্ড পার্টটা হিস্ট্রি থেকে দিয়েছে। কমরোল দিয়েছে, বেদান্ত দিয়েছে, তাতে গ্রিস ফিলোসফার দিয়েছে, ম্যাগনা কার্টা দিয়েছে। তার মানে ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যেখান থেকে আসছে না প্রশ্ন। ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, তাই না? দেখো অ্যান্সার গুলো কিভাবে লেখা হচ্ছে। এখানে আমি যদি অ্যান্সারে চলে যাই, এখানে যদি অ্যান্সারে যাই, এই বইটার মধ্যে যে বইটা কম্পারিজন আছে, মাত্র 500 পৃষ্ঠার বই, একটা 499 পেজের বই। আমি বইটাকে বড় করিনি, যতটা পেরেছি তোমার 7-8 বছর করে এক একটা কোশ্চেন আনসার তৈরি করেছি। ডিভাইন কমিটি কার লেখা, এখানে দেখো এই যে ইয়ার গুলো দেওয়া আছে, এখানে যে তোমার ইয়ার গুলো, দিস আর নট ম্যান্ডেটরি, তোমাকে লেখার দরকার নেই, লেখার কথাও নয়। জাস্ট তুমি জানতে লিখলেই হবে, এটা লেখার দরকার নেই। জাস্ট দিস ইজ ফর ইউর ইনফরমেশন, দিস ইজ ফর এক্সট্রা নলেজ। ঠিক আছে, এইটা তুমি তোমার এক্সট্রা নলেজের জন্য। যে দান্তে অ্যালিগেরি যে ছিলেন, তিনি ইটালিয়ান ছিলেন, এবং এই এই দান্তে ডিভাইন কমিউনিটা এই সময় তিনি লিখেছিলেন। দ্য প্রিন্স, হ্যাঁ, নিকোলো মেকিয়াভেলি 1532 তে লিখেছিলেন, ইটালিয়ান ছিলেন। এইভাবে অ্যাজ ইউ লাইক ইট, উইলিয়াম শেক্সপিয়ার 1599 ইংলিশ, কোন ভাষায় লেখা হয়েছে? দ্য ইন্ডাউইস স্ট্র্যাটেজিস ফর অ্যান আনসার্টেন ওয়ার্ল্ড, জয়শঙ্কর, তোমরা জানো জয়শঙ্কর নাম আমাদের ভারতবর্ষে একজন ফেমাস নাম।
Indo-Patriot, background of Gandhiji's Hind Swaraj, Bal Gangadhar Tilak, social contract, যে রসু লিখলে হবে, হ্যাঁ, জিন জ্যাকব রুশো, এটা 1762, ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ফিলোসোফার ছিলেন রুশো, হিন্দ স্বরাজ মহাত্মা গান্ধী, ঠিক আছে। গ্লিমস অফ ওয়াল স্ট্রিট জওয়াহরলাল নেহরু 1934, an era of darkness British Empire in India শশী থারুর, and of human bondage সমারসেট মম ব্রিটিশ ছিলেন 1915 লিখছেন। এই যে আমি এই যে এক্সট্রা সাল দিয়েছি, দিস ইজ ফর ইউর এক্সট্রা নলেজ। হ্যাঁ, you are not required to write these answers, but you have to write the name of the authors only. ওকে, তাহলে এইখানে দেখো এই যে আমি লিখলাম অ্যান্সার গুলো, এই যে নোট আমি দিলাম নিচে, এই নোটটা কিন্তু তোমার সম্পূর্ণ নলেজের জন্য, জাস্ট তোমার এক্সট্রা নলেজের জন্য নোট যেটা দিচ্ছি। দান্তে এটা কি বিষয়ের লেখা, ঠিক আছে। দা প্রিন্স, জয়শঙ্কর দা ইন দা ওয়ে, জয়শঙ্করের লেখা, জয়শঙ্কর সম্বন্ধে একটু জানা থাকলে পারেন, এখনো ফরেন মিনিস্টার উনি আছেন, ঠিক আছে। হিন্দ স্বরাজ সম্বন্ধে একটু লেখা, গ্লিমস অফ ওয়াল হিস্ট্রি, হ্যাঁ, নেহরু রোডস লেটেস্ট টু হিজ ডটার ইন্ডিয়া ফ্রম প্রেজেন্ট, এই এই যে গ্লিমস অফ ওয়াল হিস্ট্রি তোমরা ছোট্ট আকারে বই পাবে, হ্যাঁ, লেটার টু হিজ ডটার্স, লেটার ফ্রম ফাদার্স টু হিজ ডটার্স বলে একটা বই আছে ছোট্ট, ইংলিশ শেখার জন্য আমি ছোটবেলায় কিনেছিলাম যখন মাধ্যমিকে পড়তাম, বইটা খুব সরল ভাষায় লেখা, ইংলিশ শেখার জন্য কিনেছিলাম। অ্যান্ড এরা অফ ডার্কনেস বেসড অন থারুরস ফেমাস অক্সফোর্ড ইউনিয়ন স্পিচ 2015 স্পিচ দিয়েছিলাম, সেটার উপর লেখা, ঠিক আছে। ডিমান্ডিং তোমার কলোনিয়াল রিপারেশন বিকাম গ্লোবাল সেন্সেশন, এই যে বিভিন্ন রকম ছোট্ট ছোট্ট গুলো নোট দেওয়া আছে, সেই নোটগুলো তোমাদের এক্সট্রা নলেজ জন্য। তোমার অ্যান্সার হচ্ছে কিন্তু অনলি দিস পার্ট, এই 10টা লিখলেই হবে। নেক্সট চলে এসো, নেক্সট প্রশ্ন রয়েছে তোমার বললাম, প্রশ্নটাকে খুলে রাখি এখানে, সুবিধা হবে, দুই জায়গায় থাকলে সুবিধা। কি প্রশ্ন? এইটা প্রশ্ন, ওকে। নেক্সট পাঁচের প্রশ্ন হচ্ছে তোমার শর্ট কোশ্চেন আছে, 2 মার্কস করে 5টে করতে হবে। ওয়ার দ্য প্রমিনেন্ট এক্সট্রিমিস্ট লিডার্স অফ দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, দেখে নাও প্রশ্নগুলো। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হোম রুল মুভমেন্ট? হোম রুল মুভমেন্ট কত সালে শুরু হয়েছিল? এনিমেশন 1915 শুরু হয়েছিল, মহাত্মা গান্ধী তখন বিদেশ থেকে ভারতবর্ষে ফিরে এসেছিলেন। হোয়াট আর দ্য 6 Vedangas who were the most famous philosophers of Greece? What do you know about Magna Carta? Magna Carta এটা 1215 এটা ইংল্যান্ডের আর কি। তাহলে এই জিনিসগুলো আমি এখানে দেখো অ্যান্সারটা। প্রমিনেন্ট এক্সট্রিমিস্ট লিডার্স ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল হচ্ছে, এক্সট্রিমিস্ট মানে এরা মিলিটান্ট ন্যাশনালিস্ট ফিকশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিমান্ডেড স্বরাজ immediately and advocated mass agitation rather than petitions. একটা দল ছিল যারা ইংরেজ সরকারের কাছে, এই মহাত্মা গান্ধী, যারা অনুরোধ বিনয় করে সরলভাবে তাদের কাছে আদায় করার, স্বাধীনতা আদায় করার চেষ্টা করতো। আর একটা দল ছিল একবার এক্সট্রিমিস্ট ছিল, হ্যাঁ, একবারে মিলিটান্ট অ্যাক্টিভিটিস চালাতো তারা, এরা ছিল লাল বালপাল, এদেরকে ট্রিনিটি বলা হতো। হ্যাঁ, এটা তিনজন মিলে লাল বালপাল জ্বালা, বাল গঙ্গাধর তিলক, বিপিন পাল আর লালা লাজপত রায়। কে কথা কালক ছিল? বাল গঙ্গাধর তিলক ছিলেন মহারাষ্ট্রের। স্বরাজ ইজ মাই বার্থ রাইট এন্ড আই শ্যাল হ্যাভ ইট, এই কথা তিনি প্রনাউন্স বলেছিলেন। হ্যাঁ, আর বিপিন চন্দ্র পাল বেঙ্গলের ছিলেন, ফাদার অফ রেভলিউশনের, বা বেঙ্গল বলা হতো, পাওয়ার অফ ওয়ারেটার বলা হতো। লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী বলা হতো, লাইন অফ পাঞ্জাব রাইট ফ্রম লাচি ব্রোজ ব্রিটিশ পুলিশ 1825 তিনি মারা যান। যখন ডিউরিং সাইমন কমিশনের যে প্রোটেস্ট যে মিছিল হচ্ছিল, সাইমন কমিশনের সেই মিছিলে ব্রিটিশদের পুলিশের আঘাতে লাঠি চার্জে উনি এই যে ছোট্ট ছোট্ট করে দিয়েছে, এইগুলো তোমরা মনে রাখবে। এবার আদার এক্সপিরিয়েন্স কারা কারা ছিল এখানে প্রশ্নের মধ্যে আছে, দেখবে। অরবিন্দ ঘোষ ছিলেন, বিডি সাভারকর ছিলেন, হ্যাঁ, বাল গান্ধী রেভলিউশন অ্যাক্টিভিটি আরো অনেকে ছিলেন, ভগৎ সিং ছিলেন, চন্দ্রশেখর আজাদ ছিলেন, সুভাষচন্দ্র বোস ছিলেন। ঠিক পরবর্তীকালে সুভাষচন্দ্র বোস জয়েন করেছিলেন। এদের নামটা তোমরা মনে রাখবে। এটা হচ্ছে হোম রুল।
দেখো এখানে অনেকগুলো দেওয়া হলো, তোমরা যতটা পারবে করবে। হ্যাঁ, ওখানে এক্সট্রিমলি অ্যান্সার দেওয়া হচ্ছে। হোম রুল মুভমেন্ট হচ্ছে তোমার হোম রুল মুভমেন্ট দ্য ডিমান্ডেড সেলফ গভর্নেন্স ফর ইন্ডিয়া উইদিন ব্রিটিশ এম্পায়ার। ঠিক আছে, ইন্সপায়ার্ড বাই আইরিশ হোম রুল মুভমেন্ট। আইরিশ আয়ারল্যান্ডে হোম রুল মুভমেন্ট হয়েছিল। সে আয়ারল্যান্ড লেডি তোমার ছিল এনি বেসান্ত। ঠিক আছে, এনি বেসান্ত থেকে হোম রুল প্রতিষ্ঠা করেছিলেন ভারতবর্ষে সেপ্টেম্বর 1916-এ হোম রুল। আর তার আগে বাল গঙ্গাধর তিলক এপ্রিল 1916 মহারাষ্ট্রে করেছিলেন কর্ণাটক জেনারেল বেরারে। এটা মনে রাখবে। ফিচার্স কি ছিল? ডিমান্ডেড হোম রুল, মানে হোম রুল মানে হচ্ছে স্বায়ত্ত শাসন, তাই তো? ব্রিটিশ এম্পায়ার নট কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স নয়, একটা স্বায়ত্ত শাসন চাওয়া হয়েছিল। নট কমপ্লিট নেশন, একটা স্বায়ত্ত চাওয়া হয়েছিল। একটা ম্যাস মোবিলাইজেশন, নিউজ পেপার ক্যাম্পেইন, বিভিন্ন পাবলিক মিটিং করা হয়েছিল। তিলক স্লোগান ছিল স্বরাজ ইজ মাই বার্থ রাইট। ইনিভেশন আইরিশ থিওসফিক্যাল সোসাইটির মেম্বার ছিলেন। সেটেল ইন ইন্ডিয়া, পাবলিশ নিউ ইন্ডিয়া নিউজ পেপার। এই যে নিউ, দেখো একটা এখান থেকে প্রশ্ন পাচ্ছ, নিউ ইন্ডিয়া সংবাদপত্রের সম্পাদিকা কে ছিলেন? এনিবেশন ছিলেন। লখনৌ কুয়েট ডিসেম্বর 1916 করেছিলেন। কংগ্রেস মুসলিম লীগ তোমার ইউনাইটেড প্ল্যাটফর্ম মডারেটস অ্যান্ড এক্সট্রিমিস্ট ইউনাইটেড ইন কংগ্রেস। এখানে যে লখনৌ প্যাক্টে যে আর এরা ইউনাইটেড হয়েছিল, আবার তোমরা মনে রাখবে তোমার কংগ্রেসটা তো একসময় ভেঙে গেছিল 1907-এ, তারপর আবার কেউ ইউনাইটেড হয়েছিল কিন্তু 1916-তে। এটা মনে রাখবে, লখনৌ প্যাক্টে হয়েছিল। হ্যাঁ, বেসাম ইন্টার্ন বাই ব্রিটিশ মেকিং হার এ মার্টিয়ার মুভমেন্ট প্যাক্ট পিক। আচ্ছা, এরপরে দেখো নেক্সট, মার্টিয়ার মানে শহীদ হয়েছিল। মুভমেন্ট ওন্ড মানে হচ্ছে কমে যায়, এর তীব্রতা কমে গেছিল। ওয়েন মন্ত্রীকে চেঞ্জ করে রিফর্ম এসেছিল 1919-এ। প্রমিস লিমিটেড কনস্টিটিউশনাল রিফর্ম করেছিল, তারপরে কিন্তু হোম রুল মুভমেন্টটা অবদমিত হয়েছিল। ঠিক আছে, এইটা লিখবে তোমরা, ভালো করে পড়বে, দিয়ে লেখা প্র্যাকটিস করবে, বা এই জাতীয় প্রশ্নগুলোকে হিস্ট্রি থেকে কালেকশন করবে। এরপর 6 বেদান্ত দেখো, শিল্প, কল্প, বৈয়াকরণ, নিরুক্ত, ছন্দ এন্ড জ্যোতিষা। 6টা কল্প, বৈয়াকরণ, নিরুক্তা, ছন্দ, জ্যোতিষা। এই 6টি হচ্ছে তোমার বেদাঙ্গ। কোনটা কি বেদাঙ্গ? 6টা হচ্ছে ফোনেটিক্স এন্ড প্রনাউন্সিয়েশন সংক্রান্ত। কল্প ছিল রিচুয়াল প্রসিডিয়ার্স কিভাবে করতে হয়, বিভিন্ন সেরেমনি অনুষ্ঠানে যে রিচুয়াল হয়, প্রথাগুলো হয়, যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো কিভাবে করতে হয় তার ব্যাখ্যা ছিল। ব্যাকরণ একটা গ্রামার, পানিনির গ্রামার অষ্টাধ্যায়ী গ্রেটেস্ট গ্রামার কন্টেস্ট, এটা ছিল। আর নিরুক্ত ছিল ইটিমোলজি অ্যান্ড ভোকাবুলারি। হ্যাঁ, ইটিমোলজি মানে হচ্ছে কি তোমার তোমার ব্যাকরণের যে যেরকম শব্দের যে ভান্ডার বা তাদের যে উৎপত্তি সেই সংক্রান্ত, ভোকাবুলারি সংক্রান্ত। ছন্দ ছিল মেটার অ্যান্ড প্রোজোডি, পিঙ্গালা। আর জ্যোতিষ ছিল অ্যাস্ট্রোনমিক্যাল, ছিল অ্যাস্ট্রোনমি অ্যান্ড ক্যালেন্ডার ক্যালকুলেশন। এর সংক্ষেপে দেওয়া আছে, ডিটেলস দেওয়ার দরকার নেই। এটা তোমার এইটা না লিখলেও হবে, এটা যদি ব্যাখ্যা চাই তবে লিখবে, নয়তো 6টা যদি বেদাঙ্গের নাম লিখতে বলে, শিক্ষা, তার মানে আমরা বাংলায় যদি লিখি শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, এইভাবে বাংলায় বলি আমরা। বাংলা ইতিহাস যখন পড়ি তখন বলি শিক্ষা, কল্প, হ্যাঁ, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। আর কোন বিষয়ে কি লেখা আছে সেটা হচ্ছে এই ছোট্ট করে লেখা। মোস্ট ফেমাস ফিলোসফার হচ্ছে গ্রিসে কে ছিল? তোমার গ্রিস ফিলোসফার তারা ছিল সক্রেটিস ছিলেন, প্লেটো ছিলেন, আর এরিস্টটল ছিলেন। এই তিনজনে তাদের কোন সময়টাতে ছিলেন তাদের নাম দেওয়া আছে। নেক্সট কোশ্চেনটা 4 নম্বর কোশ্চেন ছিল মোস্ট ফেমাস ফিলোসফার্স ওই সময়ে 450 বিসিতে কারা ছিলেন? সক্রেটিস ছিলেন, সক্রেটিস বলা হতো, প্লেটো আর এরিস্টটল। হ্যাঁ, এরিস্টটল। এরা কোন সময় ছিলেন পিরিয়ডটা দেখো, এদের পিরিয়ড গুলো আমি দিয়ে দিয়েছি, কোন সময় ছিলেন মনে রাখার চেষ্টা করতে। না লিখলে, না পড়লে, একে সক্রেটিসকে বলা হতো ফাদার অফ ওয়েস্টার্ন ফিলোসফার বলা। তাহলে একটা কোশ্চেন দিলে ফাদার অফ ওয়েস্টার্ন ফিলোসফার কাকে বলা হয়? সক্রেটিসকে বলা হয়। সক্রেটিস মেথড কি ছিল? মেথড, হ্যাঁ, নো thyself, try and execute thought, হ্যাঁ, corrupting youth, wrote nothing, known through
নোন থ্রু ডিসাইপল, তার মানে তারা এর যে সক্রেটিসের শিক্ষাটা তার শিষ্যদের দিতেন। হ্যাঁ, ঠিক আছে, সক্রেটিস যে শিক্ষাটা দিতেন তিনি তার শিষ্যদের দিতেন। তার তার কিন্তু তার কিন্তু সক্রেটিসের কিন্তু মৃত্যুদণ্ড হয়েছিল, এটা মনে রাখবেন। প্লেটো সক্রেটিস স্টুডেন্ট ছিলেন, ফাউন্ডেড দ্য একাডেমি থিওরি অফ ফর্ম অফ আইডিয়াস বলে একটা একাডেমি ফর্ম করেছিল। দ্য রিপাবলিক আইডিয়া একটা বই লিখেছিলেন, দ্য রিপাবলিক, প্লেটো। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে এই যে আইডিয়াল স্টেট ছিল সিম্পোজিয়াম আর ফেডো ফেডো, ঠিক আছে, তোমার গ্রিস ল্যাঙ্গুয়েজে। এটা এরিস্টটল প্লেটোর স্টুডেন্ট ছিলেন, টিউটর অফ আলেকজান্ডার আলেকজান্ডার গ্রেটের যে শিক্ষক ছিলেন প্লেটো, ঠিক আছে, টিউটর ছিলেন প্লেটো। হুম, এর কিন্তু ফিজিক্স, ইথিক্স, পলিটিক্স বিভিন্ন রকম এর একটা তার পাণ্ডিত্য ছিল বিষয়ে। তাহলে আমাকে নাম লিখতে বলেছে, আমি নাম লেখার পরে তাদের সম্বন্ধে দু এক কথা লিখতে পারি। সক্রেটিস কোন সময়ে ছিলেন, তাকে কি বলা হতো, প্লেটো তার সম্বন্ধে, সক্রেটিস ছাত্র ছিলেন তিনি, তিনি কি ফাউন্ডার করেছিলেন, কি লিখেছিলেন সক্রেটিস, রিপাবলিক বলে একটা গ্রন্থ লিখেছিলেন। আর এরিস্টটল তিনি কোন সময়ে ছিলেন, তার তিনি কার স্টুডেন্ট ছিলেন। দেখুন, দেখো একটা ধাপে ধাপে কিন্তু এর স্টুডেন্ট ছিল প্লেটো, প্লেটোর স্টুডেন্ট ছিল এ। আর এরিস্টটল ছিলেন কিন্তু আলেকজান্ডার যে ছিলেন, গ্রেট আলেকজান্ডার, যিনি ভারতবর্ষকে 326 খ্রিস্টপূর্বাব্দে আক্রমণ করেছিলেন। হ্যাঁ, সে আলেকজান্ডারের তিনি কে কে ছিলেন, টিউটর ছিলেন, ঠিক আছে। এর পরবর্তী এর পূর্ববর্তী সময়ে আরো যারা যারা ছিলেন, এক্সট্রা দেওয়া হয়েছে এখানে, এক্সট্রা দেওয়া আছে এখানে নামগুলো। থেলস, হারকুলাস, হ্যাঁ, পিথাগোরাস, পিরামিডস, হ্যাঁ, ডেমোক্রিটাস, এরা এপিকিউরাস এরা ছিল কিন্তু, এরিস্টোফেন্স এরা ছিল এই সময়টাতে, ঠিক আছে। আরো কিছু দেওয়া আছে, এটা তো জানা, মানে জাস্ট আমি একটা নলেজের জন্য দিয়েছি। জেনো ছিল, ঠিক আছে, এরা ছিল। ম্যাগনা কার্টা জিনিসটা কি, ম্যাগনা কার্টা হচ্ছে গ্রেট চার্টার। ম্যাগনা কার্টা ছিল একটা গ্রেট চার্টার, রয়্যাল চার্টার সাইন বাই কিং জন অফ ইংল্যান্ড। হ্যাঁ, রানি মেড on June 15, 2015 under pressure from rebellious, but এটা একটা একটা গ্রেট চার্টার, একটা যেটা তোমার ওদের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ছাড়পত্র ছিল একটা ম্যাগনা কার্টা। নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, হেভিয়াস কর্পাস, এদের কি প্রভিশন কি কি ছিল ম্যাগনা কার্টার, হেভিয়াস কর্পাস প্রিন্সিপাল ঢুকেছিল, রুল অফ ল ঢুকেছিল, মানে বিভিন্ন আইন কানুন সংক্রান্ত একটা একটা তোমার সনদ তৈরি হয়েছিল। কিং ক্যান নট লেভি ট্যাক্স উইদাউট কনসেন্ট অফ গ্রেট কাউন্সিল। হেভিয়াস কর্পাস প্রিন্সিপাল ছিল, নো ফ্রি ম্যান ক্যান বি ইমপ্রিজন উইদাউট লয়াল জাজ অ্যাপিয়ার্স ল অফ ল্যান্ড, ঠিক আছে। বুঝতে পারছো, নো ফ্রি ম্যান ক্যান বি ইমপ্রিজন, কোনো ব্যক্তিকে জেলে ঢোকানো যাবে না তার যথেষ্ট পরিমাণে বিচার না করে, বা এই ল অফ ল্যান্ডের যে ক্লজ 39 অনুসারে বিচার না করে তাকে কিন্তু জেলে ঢোকানো যাবে না। হেভিয়াস কর্পাস, এই কথাটা কিন্তু আমাদের হেভিয়াস কর্পাস তোমরা জানো যে আমাদের ভারতীয় সংবিধানে তোমার আর্টিকেল 32 তে আছে। ল হ্যাঁ, ল অফ রুল কিং হিমসেলফ সাবজেক্ট টু ল, অর্থাৎ রাজাও কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। এখান থেকে আছে চার্জ ফ্রিডম গ্রান্টেড করেছিল, চার্জে ফ্রিডম দেওয়া হয়েছিল। আর মার্চেন্ট রাইট, আমি যেটা বললাম, বাণিজ্যের ক্ষেত্রে একটা বিশাল একটা প্রভাব পড়েছিল এই ম্যাগনা কার্টার জন্য। হ্যাঁ, ব্যবসাদারদের যারা বাণিজ্য করতো বিদেশে, দেশে বিদেশে, তাদের জন্য কিন্তু ম্যাগনা কার্টা একটা বিশাল একটা রাইট প্রোটেক্ট করেছিল। তাহলে ম্যাগনা কার্টা জানতে পারলে কি, ম্যাগনা কার্টা 1215 সালে, এটা একটা গ্রেট চার্টার। হ্যাঁ, যেটা যা কার আমলে কে সাইন করেছিলেন, কিং জন অফ ইংল্যান্ড তিনি সাইন করেছিলেন। এটা 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 সাইনের জন্য একটা আন্দোলন, একটা বিদ্রোহ হয়েছিল, এবং এটা থেকে এই জিনিসগুলো বেরিয়ে এসেছিল। নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, হেভিয়াস কর্পাস প্রিন্সিপাল এসেছিল, রুল অফ ল, অর্থাৎ রাজাও আইনের ঊর্ধ্বে নয়। আর তোমার যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের কিন্তু একটা বিশাল প্রোটেকশন দেওয়া হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে। এটা সিগনিফিক্যান্ট কি ছিল, ফাউন্ডেশন অফ কনস্টিটিউশনাল গভর্নমেন্টস এন্ড রুল অফ ল ইংল্যান্ডের। দেখো, ভারত
পৃথিবীতে সবচাইতে পুরনো গণতন্ত্র দেশ কিন্তু ইংল্যান্ড। সেই ইংল্যান্ডের মধ্যে যে ফাউন্ডেশন যে একটা কনস্টিটিউশন গভর্নমেন্ট আসছে সেটা দেখো, ইন্সপায়ার্ড ইউএস কনস্টিটিউশন, বিল অফ রাইটস, হ্যাঁ, ইউএন ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এই ব্যাপারগুলো পরবর্তীকালে যে ইউএস কনস্টিটিউশন তৈরি হয়েছিল, বিল অফ রাইটস এসেছিল, সেটি এর একটা বিশাল ম্যাগনা কার্টার একটা বিশাল প্রভাব ছিল। কল দ্য গ্রেটেস্ট কনস্টিটিউশনাল ডকুমেন্টস অফ অল টাইম, সেটাকে পৃথিবীর একটা সাংবিধানিক একটা ডকুমেন্ট, অল সারা ঐতিহাসিক হিসাবে একটা বিশাল একটা তোমার ডকুমেন্ট হিসেবে এটাকে চিহ্নিত করা যায়। বা উইলিয়াম পিট এটা বলেছিলেন, মোস্ট প্রভিশনস ফর ওয়ের ওয়ের ফর ওয়ের বেরন্স নট কমন পিপল বাট প্রিন্সিপাল ইভলভ ওভার সেঞ্চুরিজ। হ্যাঁ, এই এই দুটো কমন পিপল, এদেরকে রাজবংশের মানে যারা সম্প্রদায় কি বলবো, একটা ধরনের এক শ্রেণীর মানুষ, যারা প্রথম শ্রেণীর মানুষ, সমাজের সবচেয়ে গণ্যমান্য যারা বড় লোক আর কি, তাদের তাদের জন্য প্রভিশন গুলো মূলত ছিল, কিন্তু কমন পিপলকে এটা দীর্ঘদিন এফেক্ট করেছিল। তাহলে এইট হান্ড্রেড সেঞ্চুরিজ সেলিব্রেটেড ইন 2015 PM ক্যামেরন তখন ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, ওবামা এক, হ্যাঁ, রানিমেডে হয়েছিল, রানিমেড একটা জায়গার নাম, ঠিক আছে। এটা ছিল তোমার ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা সম্বন্ধে শুনলে, এরপরে এসো তার পরবর্তী প্রশ্নগুলো ছিল হুজ হু। এটা তোমার দেখো 3, 5, 15টা, 5টা আছে 3 নম্বর করে। এখান থেকে একটা জিনিস আমার ভুল হয়েছে, সেটা যে আর্য রাজেন্দ্র যে লেখা আছে, এখান থেকে কিন্তু একটা তোমার হাইফেন হবে, তারপর এই ব্যাপারটা আসবে, ঠিক আছে। প্রতিটা আর্য রাজেন্দ্র বর্ন হয়েছিল 1996, সিপিআই পলিটিশিয়ান ছিল, হুইচ কেরালা হু বিকেম, সবচেয়ে মনে হয় এটা প্রশ্নটা এলো কেন, এই প্রশ্নটা এই ছিল তখন ওই সময়টাতে কিন্তু 21 বছরের একটা ছেলে, সে কি হলো, একজন মেয়র হলো, ঠিক আছে। একটা রাজ্য, ধরো কলকাতার একজন মেয়র হলো 21 বছরের ছেলে, তার তো জেনারেল নলেজ হয়ে গেল, ঠিক আছে, তাই না। কেরালা হু বিকেম দি মেয়র অফ ত্রিবন্দাপুরমের মেয়র হয়েছিল ডিসেম্বর 20-তে। এই প্রশ্নটা এখন রিলেভেন্ট নয়, এখন তোমার প্রশ্ন আসবে না, এই প্রশ্নটা রিলেভেন্ট নয়, ঠিক আছে, তবু জেনে রাখা ভালো। সবচেয়ে কম বয়সীতে কে মেয়র হয়েছিল, আসতেও পারে, বলা যায় না। আর এই ছেলেটি ছিল, এখন তার বয়সটাই এখন হয়তো খুব বেশি 20 সালে, আর ধরো 5-6 বছর বয়স হলো, কত এর বয়স হবে, 25-26 বছর বয়স, ভালো ম্যাথমেটিক্স ছিল, ঠিক আছে। এই নলেজ গুলো তার রাখতে পারে, এটা খুব একটা রিলেভেন্ট কোশ্চেন নয় তোমাদের পরীক্ষার জন্য। এরপরে থেকে এমডি সিরাজ ছিল ইন্ডিয়ান ক্রিকেটার, খুব দরিদ্র পরিবার থেকে, একজন রিক্সাওয়ালার, তোমরা জানো একটা রিক্সাওয়ালার ছেলে যে ইন্ডিয়ান ক্রিকেটে চান্স পেয়েছিল, এবং টেস্ট তোমার এই অস্ট্রেলিয়াতে যে 2020-21 সালে যে টেস্ট ম্যাচ হয়েছিল, সেই টেস্ট ম্যাচে কিন্তু সে পার্টিসিপেট করেছিল, টেকিং ক্রুশিয়াল উইকেট নিয়েছিল ব্রিসবেনে। হ্যাঁ, এটা মনে রাখবে। হ্যাঁ, কারেন্টলি ওয়ান অফ দ্য ইন্ডিয়াস প্রিমিয়ার পেস বোলার, এখন পর্যন্ত কিন্তু এই সিরাজ হচ্ছে আমাদের এই এখনো পর্যন্ত পেস বোলার হিসেবে সে কাজ খেলছে, মোহাম্মদ সিরাজ। এখানে দিই। মেসিকে তোমরা, আচ্ছা আচ্ছা, বেদান্ত প্যাটেল তোমরা জানো, বেদান্ত প্যাটেল প্রিন্সিপাল ডেপুটি স্পেক্স পার্সন ফ্রম দ্য ইউএস স্টেট ডিপার্টমেন্ট, অ্যাপয়েন্টেড আন্ডার বেডেন, এই যে বেডেন অ্যাডমিনিস্ট্রেটিভ ছিল, আগের যে প্রেসিডেন্ট ছিল ইউএসএ। He is one of the most prominent Indian Americans in US foreign policy, diplomatic communications. He regularly briefs the press on US foreign policy position, including on India-related matters. হ্যাঁ, বেদান্ত পাঠক তোমার নাম শুনেছো, দেখেও থাকবে টিভিতে। মেসি মেসির জন্ম হচ্ছে 87-এ 24 জুন। হ্যাঁ, রোজারিও আর্জেন্টিনায় জন্ম। তোমরা হচ্ছে অল টাইম একজন গ্রেটেস্ট কি বলবো ফুটবলার। কেরিয়ার দেখো কি কি করেছে, তার কেরিয়ারটা এখানে লেখা আছে। হ্যাঁ, 8 বেলন অ্যাওয়ার্ড পেয়েছিল, কতবার পেয়েছে দেখো, 9, 9, 10, 11, 12, 15, 19, 21, 23। তাহলে 8 বেলন ডিওর অ্যাওয়ার্ড পেয়েছে। ওয়ার্ল্ড কাপ 22-তে উইনার ছিল আর্জেন্টিনা, ফাইনালি ওন দ্য আর্জেন্টিনা ইন কাতার, ডিফিটিং ফ্রান্স ইন ফাইনাল
কমপ্লিটিং হিজ কেরিয়ার মিসিং ট্রফি, স্পেন মোস্ট কেরিয়ার, হ্যাঁ, এফসি বার্সেলোনায় খেলতো। এই সমস্ত জিনিসগুলো তো মনে রাখবে। নাও ইন্টার মিয়ামি সিন্স 2003, ওভার 800 বেশি গোল করেছে। কোপা আমেরিকা 21-এ উইনার ছিল আর্জেন্টিনা, ফার্স্ট মেয়র ট্রফি T22। আর্জেন্টিনার যে 28 বছর পরে যে ট্রফিটা পেয়েছিল কোপা আমেরিকা, সেখানে মেম্বার ছিল, অর্থাৎ প্লেয়ার ছিল ওখানে। ইন্ডাক্টেড ইনটু এমএলএস, ট্রান্সফর্মিং আমেরিকান ফুটবল, ইন্টার মিয়ামি বিকাম মোস্ট ফলোড ক্লাব গ্লোবালি, এবং 2002 সালে ফিফা ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বল পেয়েছিল। তাহলে এই সম্বন্ধে তোমার যদি আসে, তাহলে এইগুলো কিন্তু পরবর্তী, যেহেতু একজন ফেমাস প্লেয়ার মেসি, মেসির ক্ষেত্রে তার ডেট অফ ইয়েটা মনে রাখতে পারো, কোথাকার প্লেয়ার, সে কি কি পেয়েছে, তার অ্যাচিভমেন্টটা তোমরা এখানে জানলে। আমি যে বইটা কম্পারিজন করেছি, সেই কম্পারিজনের একটা চেহারা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। ডক্টর সাইপ্রাস অফ পুনাওয়ালা, ডক্টর সাইপ্রাস পুনাওয়ালা 1941 তার জন্ম, ফাউন্ডার অফ সিরাম। তোমরা এই যে সিরাম ইনস্টিটিউটটা আমাদের কাছে ফেমাস হয়ে গেল কখন? কোভিড পিরিয়ডে, তাই না? এই সিরাম ইনস্টিটিউটটা আমাদের ফেমাস হলো কোভিড পিরিয়ডে। এই কোভিড পিরিয়ডে কিন্তু বিসিজি, ডিপিটি, পোলিও, মিসেলস এরা এই ধরনের করতো। এইটা ছিল তাদের এত 1.5 মিলিয়ন ডোসেস ভ্যাকসিন এরা অ্যানুয়ালি করে, এইগুলো করতো, পোলিও, মিসেলস, বিসিজি। বিসিজির ফুল ফর্ম মনে রাখবে, ডিপিটির ফুল ফর্ম করবে, হ্যাঁ, এই রোগগুলো ফুল ফর্ম করবে, বেসিলাস ক্যালমেন বেরিং, এগুলো ফুল ফর্ম গুলো তৈরি করবে তোমরা। আচ্ছা, এর কোভিড-19 কিন্তু কিন্তু কোভিড শিল্ড তৈরি করেছিল এরা। তারা ভারতবর্ষ জুড়ে প্রায় 3000 মিলিয়ন ডোসেজ এরা খুব কম সময়ের মধ্যে তোমার তৈরি করেছিল। এবং এই পুনাওয়ালা, হ্যাঁ, হিজ ফার্ম সিও অফ সিরাম ইনস্টিটিউট বিকাম গ্লোবালি প্রমিনেন্ট। এই কাজের জন্য কিন্তু এরা গ্লোবালি ফেমাস হয়ে যায়। ক্রিটিক্যাল অফ ইন্ডিয়ান ভ্যাকসিনেশন ড্রাইভ অ্যান্ড কোভ্যাক্স গ্লোবাল ডিস্ট্রিবিউশন হয়ে যায়। এবং ডক্টর সাইপ্রাস অ্যাওয়ার্ডেড পদ্মাভূষণ, হ্যাঁ, একে পদ্মাভূষণ দেওয়া হয়েছিল 2005 সালে। হ্যাঁ, আদার রিসিভ মাল্টিপল গ্লোবাল, এছাড়াও কিন্তু অনেক রিওয়ার্ড রিকগনিশন তার আছে। এরপরে শর্ট অ্যান্সার আছে, দেখবে প্রশ্নটা দেখো। এরপরেরটা 4 নম্বরে কি প্রশ্ন আছে, আমি দেখাতে চাইছি যে অ্যান্সার গুলো, হ্যাঁ, তোমরা কিভাবে লিখবে, কতটা যেতে হবে, খুব ভালো করে দেখে নাও। দ্য ইংলিশ বিল অফ রাইটস 1869, এই 1689। ইয়াং ইটালি মুভমেন্ট দেখো, হিস্ট্রি থেকে আবার দেখছে। কুইকিনেন স্টেট প্রিন্সেস ইম্পার্ট টু অ্যারেঞ্জ থার্ড স্টেজ ট্রায়াল অফ স্পুটনিক ভি, mention the name of the hospital, mention the name of Indian state or province where assembly election will be tentatively held। তুমি দেখো 21-এর সাথে তুমি এখনো দেখো 5টা ইলেকশন আমাদের 2026-এ হচ্ছে। কোন কোন ইলেকশন হচ্ছে 2026-এ মনে রাখবে তোমরা, ঠিক আছে? কোন কোন জায়গায় এখন ইলেকশন হচ্ছে, আমাদের যেমন পশ্চিমবঙ্গে হচ্ছে, সেরকম কিন্তু আরো 4টা জায়গাতে ইলেকশন হচ্ছে, এগুলো মনে রাখবে। এরপর দেখো অ্যান্সারটা, ইংলিশ বিল অফ রাইটস 89 is a landmark English constitutional document passed by Parliament following Glorious Revolution। এই গ্লোরিয়াস রেভলিউশনের পরে ওটাকে গ্লোরিয়াস রেভলিউশন হয়েছিল, গৌরবময় বিপ্লব বলা হতো ওটাকে, হ্যাঁ, কিংস জেমস টুয়ের আমলে। সেই সময় একটা বিল অফ রাইটস পাস হয়েছিল। এটার বিশেষত্ব কি ছিল? পার্লামেন্টারি সুপ্রিমেসি। আস্তে আস্তে গণতন্ত্রটা কতটা পাকাপোক্ত হচ্ছে, মানুষের হাতে কিভাবে ক্ষমতা সঞ্চারিত হচ্ছে, সেই ব্যাপারগুলো এই প্রশ্নের মধ্যে তুমি জানতে পারছো। পার্লামেন্টের ডেমোক্রেসি আসতে পার্লামেন্ট ল সুপ্রিম ওভার রয়্যাল ডিক্রিজ, অর্থাৎ এখানটা আস্তে আস্তে একটা সময় ছিল এটা রাজতন্ত্র ছিল, তো আস্তে আস্তে রাজাদের থেকে থেকে ক্ষমতাটা কিভাবে জনতার হাতে আসছে। হ্যাঁ, ভারতবর্ষের ক্ষেত্রে দেখবি আমরা কিন্তু এই যে সংবিধানটা এরা আস্তে আস্তে অ্যাডাপ্ট করছে দীর্ঘদিন ধরে। ভারতবর্ষ যখন স্বাধীন হলো, তখন কিন্তু আমরা আস্তে আস্তে ডাইরেক্টলি ওদের সংবিধানটাকে গ্রহণ করলাম। পার্লামেন্টারি সুপ্রিমেসি, অর্থাৎ আস্তে আস্তে রয়্যাল রাজবংশের ক্ষমতা এটা কমে যাচ্ছে, তার সাথে পার্লামেন্টের ক্ষমতা, জনগণের ক্ষমতা বাড়ছে।
freedom of speech in parliament হলো MP cannot be prosecuted for parliamentary speeches, no taxation without parliamentary consent, কোনো ট্যাক্সেশন করা যাবে না আমাদের যে ভারতবর্ষ আছে অনেক এটা থেকেই তো আমরা নিয়েছি free election to parliament, right to petition the king, no standing army in peace time without parliamentary consent, স্ট্যান্ডিং আর্মি কোনোভাবে রাখা যাবে না পার্লামেন্টের কনসেন্ট ছাড়া, নো এক্সেসিভ বেল অর ফাইন্স, নো ক্রুয়েল, নো আনইউজুয়াল পানিশমেন্ট, যখন যেভাবে রাজতন্ত্র অত্যাচার করত বা রাজতন্ত্রের ছায়া যেভাবে মানুষের উপর অত্যাচার করত সেইগুলোকে ব্যান করে দিয়ে নতুন ভাবে গণতন্ত্রের দিকে আস্তে আস্তে কিভাবে গণতন্ত্র এগিয়ে যাচ্ছে সেইগুলো আছে। হ্যাঁ, প্রোটেস্ট্যান্ট সাকসেশন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। সিগনিফিকেন্ট কি হলো? আস্তে আস্তে কনস্টিটিউশনাল মনার্কি বলতে কি হলো? কিং ডিজাইন বা পার্লামেন্ট গভর্নর। তার মানে কনস্টিটিউশনাল মনার্কি বলতে এখানে রাষ্ট্রপতি বা রানী, রাজা বা রানী একটা তোমার কনস্টিটিউশনাল প্রধান হয়ে যাচ্ছে আর পার্লামেন্টের ক্ষমতা সব চাইতে সেরা হয়ে যাচ্ছে। ফাউন্ডেশন অফ মডার্ন ব্রিটিশ ডেমোক্রেসি তৈরি হচ্ছে। ইউএস বিল অফ রাইটস তোমরা জানো 1776 আমেরিকা স্বাধীনতা পেয়েছিল ব্রিটিশদের কাছ থেকে। বিল অফ রাইটস এলো আমেরিকাতে, ইউএস বিল অফ রাইটস, এখান থেকে বিন্দু তোমার আসছে। কনস্টিটিউশনাল ডেমোক্রেসি ওয়ার্ল্ড ওয়াইড হলো এন্ডেড অ্যাবসলিউট মনার্কি ইন ইংল্যান্ড পার্মানেন্টলি। দেখো এখানে সবচাইতে ঘটনাটা কি ঘটলো, ইম্পর্টেন্ট একটা ঘটনা ঘটলো, অ্যাবসলিউট মনার্কি কিন্তু অ্যাবলিশড হয়ে গেল। হ্যাঁ, এবং ইংল্যান্ডে একটা পার্মানেন্ট কি হলো না, মনার্কি বলতে রাজতন্ত্রের শেষ হলো, তার সাথে আর কি গণতন্ত্রের একটা জয়যাত্রা শুরু হলো না, চরম পর্যায়ে গেল। শুরু তো হয়েছিল অনেকদিন আগে থেকে, ম্যাগনা কার্টার সময় থেকে শুরু হয়েছিল, আস্তে আস্তে ডেভেলপ করতে 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 এই সময়টাতে 1689 বিল অফ রাইটস এর মাধ্যমে একটা চরম পাওয়ার পেল পার্লামেন্ট। এসো আমাদের ইয়াং ইটালি হচ্ছে তোমার ইয়াং ইটালি মুভমেন্ট ইটালিতে হয়েছিল, তোমরা জানো। ওয়াজ পলিটিক্যাল মুভমেন্ট ফাউন্ডেড ইন 1831। এটা করেছিল হ্যাঁ ম্যাথসিনি বলা হতো, বাংলায় মানে ম্যাথসিনি বলতাম। হ্যাঁ, গেস্টে ম্যাথসিনি বলতাম। ইন মার্সেলি ফ্রান্সে হয়েছিল। ঠিক আছে, ওয়াইল ইন এক্সাইল, যখন সে এক্সাইল বলতে তাকে করা হয়েছিল, দ্বীপান্তর করা হয়েছিল, তখন তাকে এক্সাইল মানে দ্বীপান্তরই বলা হয় বাংলা। ইউনিফিকেশন ইসরায়েল সিঙ্গেল রিপাবলিক হলো, লিবারেশন এগুলো মনে লাগে। দেখো ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে প্রশ্ন আসছে। হ্যাঁ, বেশ কিছু প্রশ্ন তোমার ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে এসছে। তার মানে কি হিস্ট্রিটা কিন্তু তোমার কিন্তু আস্তে আস্তে ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে প্রশ্ন আসতে দেখো। ইউনিফিকেশন অফ ইটালি হলো লিবারেশন ফ্রম অস্ট্রেলিয়ান ডমিনেশন, কারণ অস্ট্রিয়ার অধীনে ছিল ইটালি, অস্ট্রিয়া থেকে বেরিয়ে এলো। হ্যাঁ, ন্যাশনালিস্ট ইটালি একটা গড়ে উঠলো। আর ইয়াং অ্যাজ এজেন্ট অফ ন্যাশনাল রিজেনারেশন, যুব সমাজের হিসাবে তোমার একটা রিজেনারেশন। মেম্বারশিপ রেস্ট্রিক্টেড গ্রোজ আন্ডার 40 ইয়ার্স। মেম্বারশিপ 40 ইয়ার্স এর মধ্যে বেঁধে দেওয়া হলো। সিক্রেট সোসাইটি মেম্বার্স কোড, পাবলিশ নিউজ পেপার, পমফ্লেটস, এইগুলো তোমার লিবারাইজ হলো। ইন্সপায়ার ন্যাশনালিস্ট মুভমেন্ট অ্যাক্রস ইউরোপ, ইয়াং জার্মানি, ইয়াং পোল্যান্ড, ইয়াং ইন্ডিয়া। দেখো এইগুলো কিন্তু মনে রাখবে, শুধু ইয়াং 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 বলে যে কথাগুলো আসছে, তো প্রত্যেকটা জায়গাতে কিন্তু ভারতবর্ষ কিন্তু ইয়াং বেঙ্গল হ্যাঁ হয়েছিল স্বাধীনতার সময়। ম্যাজিনি বা ম্যাক্সিনি কি কল সোল অফ ইটালিয়ান ইউনিফিকেশন। হ্যাঁ, গেরিবল্ডি ছিল ওই সময়, গেরিবল্ডি হিরো অফ ইউনিফিকেশন ছিল, মিলিটারি হিরো অফ ইউনিফিকেশন, গেরিবল্ডির নামটা মনে রাখবে। আর ইটালিয়ান ইউনিফিকেশন একটা কমপ্লিটেড 1861 আন্ডার ভিক্টর ইমানুয়েল টু অ্যান্ড কেবল। ইয়াং ইটালি ইনফ্লুয়েন্স ন্যাশনালিস্ট মুভমেন্ট গ্লোবালি ইনক্লুডিং ইন্ডিয়ান ন্যাশনালিস্ট। ঠিক আছে, তাহলে এইখানটা সিগনিফিকেন্ট দিয়েছিল যে এখানে 16 ইটালিয়ান ইন্ডিপেন্ডেন্স পেয়েছিল ম্যাসিনি।
আর গেরিবোল্ডি ছিল কে? গেরিবোল্ডি ছিল কিন্তু মিলিটারিতে ছিল, ওই হিরো অফ ইউনিফিকেশন যেহেতু মিলিটারিতে ছিল বলে ওই দায়িত্বটা নিতে পেরেছিল। আর ইটালিয়ান ইউনিফিকেশনের কমপ্লিট হয়েছিল কত সালে? 1861-এ। কার আমলে? না, কিং ভিক্টর ইমানুয়েল টু এর আমলে। আর ইয়াং ইটালি ইনফ্লুয়েন্স করেছিল সারা গ্লোবালি, বিভিন্ন দেশে কিন্তু ইয়াং ইটালি বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছিল এই আন্দোলন। Indian state for Sputnik versus third stage trial as of 21। এই প্রশ্নটা কিন্তু এখন রিলেভেন্ট নয়, ঠিক আছে? ঠিক আছে, তাও আমি তোমাদেরকে দিয়েছি। পার্টনারশিপ, এটা রেড তোমার ল্যাবরেটরিজ partnership with Russian Direct Investment Fund was conducted Sputnik V trial in India. The most associated was Hyderabad, Telangana, যেটা given Dr. Reddy's headquarters there. The hospital specifically names NIMS, Nizam Institute of Medical Science, Hyderabad, among the trial sites. ঠিক আছে, এইটা কোভিড-19 এর সাথে খুব পপুলার ছিল বলে এটা এসেছিল। এটা এখন আর তোমার নামে একটু মোটামুটি পড়ে রাখবে, নট রিলেভেন্ট। ঠিক আছে, আর এই সময় যে সময় এই যে তুমি দেখতে পাচ্ছ একই সময় কিন্তু এদের ইলেকশন হচ্ছে, এপ্রিল মার্চ, মার্চ এপ্রিল, এদের ইলেকশন কিন্তু আবার 2026-এ হচ্ছে, এটা মনে রাখবে। পশ্চিম ইলেকশন হয়েছিল আবার, কিন্তু একই সময় কিন্তু 26-এ ওয়েস্ট বেঙ্গলের সাথে এদের ইলেকশন হচ্ছে, আসাম, কেরালা, পন্ডিচেরি, তামিলনাড়ু, এদের ইলেকশন হচ্ছে। তো আমার বক্তব্য যেটা, যে আমি অ্যান্সার গুলো পড়ছি তোমাদের এই কারণে দিচ্ছি, সবগুলো পড়ে শোনানো তোমার সম্ভব হবে না, কারণ পড়তে সময় লাগবে। এই জন্য দেখো, এই ধরনের স্ট্যাটাস, এই ধরনের তোমার অ্যান্সার তোমাকে লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। বহু কষ্ট করে এগুলোকে করা হয়েছে এবং 100% কারেক্ট। মনে ভুলো না, জিনিসটা হচ্ছে যে প্র্যাকটিস ইজ দ্য বেস্ট টুল ফর সাকসেস। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি এরপর তোমাদেরকে। আমি 4টা প্রশ্ন আলোচনা করলাম 7টার মধ্যে, তো বিদ্রুপও আছে আরো। খুব খুব সুন্দর করে লেখা আছে প্রত্যেকটা প্রশ্ন, দেখো এত সুন্দর করে লেখা আছে। বারবার যদি পড়ো, আমার মনে হয় না এই প্রশ্নগুলো আগামী দিনে তোমাদের প্রচুর কাজে লাগবে। আগামী দিনে নেক্সট পরীক্ষাগুলো প্রচুর কাজে লাগবে এবং তোমার বেস তৈরি করতে সাহায্য করবে। এসো আমরা চলে যাই অডিটে। হ্যাঁ, অডিটে আমরা দেখি যে অডিটের অ্যান্সারটা কেমন। নিচের দিকে যেতে, অডিট যেতে হলে 2020-র অডিটটা বার করি। কোন সালের অডিট এটা? এটাই যদি বলি কত কি আছে, এটাই করি। এটা 15-র পরীক্ষা যেটা 16-তে হয়েছিল, ঠিক আছে? 15-র পরীক্ষা যেটা 16-তে হয়েছিল, অডিটের অ্যান্সার গুলো মনে রাখবে। সমস্ত অ্যান্সার কিন্তু তোমার একেবারে সিএ, ইন্টার এবং ফাইনাল এবং কস্ট থেকেও লেখা আছে। প্রত্যেকটা স্ট্যান্ডার্ড অফ অডিটিং, সেখানে যথেষ্ট পরিমাণে যে সকল অ্যাড গুলো, রুলস রেগুলেশন যেগুলো আমাদের আছে, 2013 সালের যে কোম্পানি অ্যাক্ট আছে, তোমার বিভিন্ন এসে বলতে কিন্তু স্ট্যান্ডার্ড অফ অডিটিং, স্ট্যান্ডার্ড অফ অডিটিং গুলো দিয়ে লেখা। তার সাথে তোমার রয়েছে তোমার কোম্পানি অ্যাক্টের যে সেকশন গুলো আছে, সেই সেকশন গুলো দিয়ে তোমাদেরকে অ্যান্সার লিখলে তোমরা অডিটে কিন্তু 100-এর মধ্যে সবসময় মনে রাখবে। যেমন খুশি একটা লিখে চলে এলাম, তাতে অ্যান্সার ভালো যদি না হয়, প্রেজেন্টেশন যদি ভালো না হয়, মার্কস তোমরা ভালো পাবে না। তার জন্য এসো আমাদের অডিট। তা প্রথমে দেখো 2015-র প্রশ্ন যেখান থেকে তোমার এসেছে, প্রথমে ডেফিনেশন অফ অডিট প্রথম প্রশ্নটা ছিল। তোমরা যদি অডিটের বই পড়ো, দেখবে ওভারঅল অবজেক্টিভ অফ ইন্ডিপেন্ডেন্ট অডিটর ICAI স্টাডি মেটেরিয়াল থেকে নেওয়া এসে 200। স্ট্যান্ডার্ড অফ অডিটিং, ওভারঅল অবজেক্টিভ অফ ইন্ডিপেন্ডেন্ট অডিটর ICAI, অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ তোমার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া। এখান থেকে বিভিন্ন রকম যে
এসেগুলো আছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড অফ অডিটিং একবারে সিরিজ আছে ওখানে। আমি বলছি 200 ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে অডিটিং স্ট্যান্ডার্ড গুলো আছে, 200 বলো, হ্যাঁ 300 বলো, 315 বলো, আমি জাস্ট এখন লিখছি এগুলো, তারপর আলোচনা করবো। 330 বলো, তো যাদের জানা আছে করতে পারো। 210 বলো, ঠিক আছে, তারপর আছে তোমার 610, 505, মানে এই ইম্পর্টেন্ট গুলো বলছে। 700 সিরিজটা ভেরি ইম্পর্টেন্ট, 700 সিরিজ রিপোর্ট, ঠিক আছে। এগুলো ভালো করে পড়বে, দেখবে অনেক বেশি করে কনসেপ্টুয়ালি যদি লিখতে পারো তাহলে অনেক ভালো মার্কস পাবে। The definition of auditing. Auditing is an independent, systematic and objective examination of financial statement, books of accounts, records, documents and voucher of an entity by a competent and independent person, termed the auditor, with a view to expressing a professional opinion on whether the financial statement is present a true and fair view of the state of affairs of and the result of operation of the entity in accordance with the applicable financial reporting framework. Applicable financial reporting framework বলতে কাকে বোঝায়? অ্যাপ্লিকেশন রিপোর্টিং ফ্রেমওয়ার্ক বলতে বোঝায়, আমরা বুঝি ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক বলতে বোঝায়, মনে রাখবে এএস, ইন্ড এএস। আর শিডিউল 3, শিডিউল 3 এটাকে বলা হয় তোমার ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক। এই অনুসারে তোমার অ্যাকাউন্টস তৈরি হয়েছে কিনা, ব্যালেন্স শিট তৈরি হয়েছে কিনা, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ রিফ্লেকশন করছে কিনা একটা এন্টিটি, তাহলে সেই সমস্ত কিছু ডকুমেন্টস গুলো চেক করার পরে অডিটর তার ওপিনিয়ন দেয়। হ্যাঁ, ওপিনিয়ন দেয়। 700 অডিটেড আছে, ওপিনিয়ন কিভাবে দিতে হয়, কিভাবে ডকুমেন্টস কালেকশন করতে হয়। 600 আর 230 আছে ডকুমেন্ট কালেকশন কি হবে, ঠিক আছে, কি কি ডকুমেন্ট কালেকশন হবে, কিভাবে মেটেরিয়ালিটি চেকিং হবে 330। এই সব অডিটের টুকটুক করে পয়েন্ট গুলো যদি লেখো তাহলে অনেক ভালো হবে। দেখো কিভাবে লেখা আছে, কি এখানে এলিমেন্টস অফ অডিটিং কে ইন্ডিপেন্ডেন্স হতে হবে। তাহলে অডিটরকে কারো ইন্ডিপেন্ডেন্ট অডিটর বলতে কি বোঝায়? আমি যখন অডিট করব, আমি আমার 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 কি হবে, আমার বায়াসনেস থাকবে না, কারো অধীনে থেকে আমি কাজ করব না, আমি স্বাধীনভাবে আমি আমার মতামত দেব। অর্থাৎ কেউ আমাকে ফোর্স করবে না, যে এনগেজড আমাকে করেছে, যে সংস্থা, যে এন্টিটি, যে কোম্পানি, যে কর্পোরেশন আমাকে এনগেজ করেছে, আমি তাদের বশীভূত নই। আমি আমার মতামত আমি স্বাধীনভাবে দেব। অর্থাৎ the auditor must be independent of the entity and its management, ঠিক আছে, and both in mind and appearance। হ্যাঁ, independence is the cornerstone of credibility, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ফার্স্ট অডিটেড। হ্যাঁ, এটাকে তুমি মনে রাখবে, এটা কিন্তু এসে 200 আলোচনা করা আছে। এটা কিন্তু এসে 200 আলোচনা করা আছে, সরি, এসে 200 আলোচনা করা আছে। তাহলে এখানে প্রশ্ন ওঠে, ধরো আমার ভাইয়ের একটা কোম্পানি আছে, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাহলে কি ভাই কি আমাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে নিয়োগ করতে পারবে? নো। মানে আমি আমার ভাইয়ের অডিট, যার সাথে আমার ডাইরেক্ট রিলেশনশিপ আছে, রিলেটেড পার্টি বলা হয়, সে সম্পর্ক আছে, তার অডিট আমি করতে পারবো না, এক নম্বর। 2 নম্বর হচ্ছে আমার শেয়ার, আমি ধরো রিলায়েন্সের আমার 1 লাখ টাকা শেয়ার কেনা আছে, আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি রিলায়েন্সের অডিট করতে পারবো? আমি রিলায়েন্সের অডিট করতে পারবো না। অর্থাৎ যে সংস্থাতে আমার ইন্টারেস্ট আছে সেই সংস্থার আমি অডিট করতে পারবো না। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। নেক্সট আছে সিস্টেমেটিক প্রসেস আছে। অডিটিং ফলোজ আ স্ট্রাকচার মেথডোলজি। অডিটরকে একটা মেথডোলজি ফলো করা হয়, ঠিক আছে। তাকে প্ল্যানিং করতে হয়, কিভাবে প্ল্যানিং করে না, অ্যাজ পার এসে 200 অনুসারে প্ল্যানিং করতে হয়, প্রোগ্রাম করতে হয়, স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়, তাই না? অডিট প্ল্যানিং, অডিট স্ট্র্যাটেজি, তাই তো করতে হয়। রিস্ক অ্যাসেসমেন্ট করতে হয়, কত রিস্ক অ্যাসেসমেন্ট কি অনুসারে করবে, রিস্ক কি আছে না আছে একটা কোম্পানি অডিট করতে যাচ্ছে,
এসে 315, আমি একটা কোম্পানিতে অডিট করতে যাচ্ছি, তাহলে আমার অডিট করার প্রাথমিক কি হবে না, আমি ওই কোম্পানির সম্বন্ধে আমার ধারণা জন্মাতে হবে। কারণ হঠাৎ করে বললো তুমি একটা স্টিল প্ল্যান্টে অডিট করতে যাও, এর আগে তোমার স্টিল প্ল্যান্টের অডিট করার কোনো অভিজ্ঞতা নেই, তাহলে কিন্তু এসে 315 বলছে তোমাকে কি করতে হবে, স্টিল প্ল্যান্ট সম্বন্ধে তোমার ভালো রকম আইডিয়া, তোমার অর্গানাইজেশন সম্বন্ধে জ্ঞান আহরণ করতে হবে। আইডেন্টিফাই অ্যান্ড অ্যাসেস, হ্যাঁ, ওই এন্টিটি, সেই এন্টিটি তোমাকে জ্ঞান আহরণ করতে হবে, এবং তার সাথে সাথে ওখানকার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম কেমন আছে সেটা জানতে হবে। এভিডেন্স গেদার করতে হবে। এসে 500 বলছে তোমাকে এভিডেন্স গেদার করতে হবে, সাফিসিয়েন্ট, এটা এভিডেন্স গেদারেন্টি একটা সংক্ষেপে নাম আছে SAE, সাফিসিয়েন্ট মানে অ্যাডুকুয়েট আর কি, তোমার কি বলবো, তোমার এভিডেন্স করতে কোয়ালিটি আর কি, মানে তোমার বলতে সাফিসিয়েন্ট আমি জোগাড় করব, কিন্তু সেটা যথেষ্ট পরিমাণে হবে, কিন্তু সেটা কোয়ালিটি থাকবে, অ্যাডুকুয়েট হবে। এভালুয়েশন করব, রিপোর্টিং করব অ্যাজ পার এসে 700 অনুসারে। রিপোর্টিং এর ফরম্যাট দেওয়া আছে 700 এ, তুমি রিপোর্টিংটা কিভাবে করবে, ঠিক আছে, 700, 705, ঠিক আছে, 706, এই রিপোর্টিং ফরম্যাট, এদের যে কেএমপি এমপি আছে সেই অনুসারে, আর বড় ধরনের চ্যাপ্টার এগুলো, সে ইন্টারে ফাইনালে আছে, বড় ধরনের জিনিস, ঠিক আছে। এরপরে দেখো কমপ্লিটনেস, দ্য অডিটর মাস্ট প্রসেস, আমি ডিটেলসে যাবো, এগুলো যখন ডিটেলসে পড়াবো তখন এখন ডিটেলস পড়া সম্ভব নয়। অডিটর মাস্ট প্রসেস দ্য রিকোয়েস্ট টেকনিক্যাল নলেজ থাকলে স্কিল প্রফেশনাল ট্রেনিং ইন ইন্ডিয়া, and only chartered accountant with a valid certificate of practice can be স্ট্যাচু অডিটর হতে পারবে। 2013 এর 141 বলে দিচ্ছে কে অডিটর হতে পারবে, ভ্যালিড সার্টিফিকেট থাকতে হবে, সার্টিফিকেট অফ প্র্যাকটিস থাকতে হবে, সেই অডিটর হতে পারবে, সেকশন 141 বলে দিচ্ছে। প্রফেশনাল সেফটিজম মানে কি, the auditor এসে 200 auditor must maintain professional skepticism throughout the audit, a questioning and a critical assessment of the evidence। অর্থাৎ আমি যখন একটা অডিট করতে যাচ্ছি তখন কিন্তু আমাকে সবসময় মনে লাগে আমি টিক দিতে জানি, দিস দিস দিস, আমার মেলানো কাজ নয়, দিস ইজ নট অডিট, বাবা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, দিস ইজ নট অডিট। আমি 90% যদি ওকে থাকি, দ্যাট ইজ নট মাই টার্গেট। আমাকে দেখতে হবে কোথায় ফল্ট লুকিয়ে আছে, কোথায় এরার আছে, কোথায় ফ্রড আছে, হ্যাঁ, এরার এন্ড ফল্ট। আমাকে কিন্তু প্রফেশনাল সেফটি, আমাকে একটা নলেজ রাখতে হবে, আমাকে সবসময় মনে করতে হবে যে আমি এখানে টিক দিয়ে রাইট করতে আসিনি, আমি এদের আমার নজর দিয়ে, আমার বিবেক বুদ্ধি দিয়ে, আমার পড়াশোনা দিয়ে, আমার যে এক্সপিরিয়েন্স দিয়ে আমি দেখতে এসেছি, এরা যে আমাকে অডিট এভিডেন্স গুলো দিয়েছে সেইগুলোর মধ্যে কোন ফ্রড আছে কিনা, জালিয়াতি আছে কিনা, ঠিক মতো প্রেজেন্টেশন হয়েছে কিনা, অ্যাজ পার আমার যে রুলস এন্ড রেগুলেশন আছে সেই মতো তার প্রেজেন্টেশন হয়েছে কিনা, যেটা বলা আছে সেগুলো করতে হবে। অডিট এভিডেন্স আমার, এটা আগেই বললাম, ট্রু এন্ড ফেয়ার আছে কিনা, ঠিক আছে। আলটিমেট অবজেক্ট কি, ট্রু এন্ড ফেয়ার ভিউ, তা আমি এসে 700 অডিট রিপোর্ট করা। অডিট রিপোর্ট করতে হবে তাদেরকে টু দি শেয়ার হোল্ডার, তাই তো। এজিএম এ কিন্তু একজন অডিটরকে নিয়োগ করা হয়, ওই এজিএম এ অডিটরকে নিয়োগ করলে কারা নিয়োগ করে, নিশ্চয় ডাইরেক্ট বোর্ড অফ ডাইরেক্টরে নিয়োগ করে না, এজিএম এ নিয়োগ করে শেয়ার হোল্ডাররা। তাহলে ওই জন্য অডিট রিপোর্টটাকে টু দি শেয়ার হোল্ডার দিয়ে, শেয়ার হোল্ডার অ্যাকচুয়ালি ওনার অফ দ্য কোম্পানি, তাদেরকে অডিট রিপোর্টটা দিতে হয়। তাহলে কিন্তু অ্যাজ বাই এশিয়া 700 স্ট্যান্ডার্ড অফ অডিটিং 700 অডিট রিপোর্ট করতে হয়, সেখানে
অনেক বড় রিপোর্ট আছে, কোন একটা কোম্পানি রিপোর্ট করে দেখবে যে কিভাবে অডিট রিপোর্টের যে কি কি ধাপ আছে, হ্যাঁ, সেই ধাপগুলো আমি পরে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এইখানে আমার প্রেজেন্টেশন বলা হচ্ছে যে আমার যে এই অ্যান্সার গুলো লেখা আছে সেটা তুমি কিভাবে কতটা মানে কমপ্লেক্স নলেজ এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে কি স্ট্যাচুটরি বেস বেসিস ইন ইন্ডিয়া। তাহলে আমরা কিভাবে দেখব, একটা হচ্ছে কোম্পানি অ্যাক্ট অনুসারে কোম্পানিগুলো চলতে হবে। অডিটরকে নিয়োগ করা, অডিটরকে ইয়ে করা সংস্থা কোয়ালিফিকেশন, তার ডিউটি কি হবে, সমস্ত এই 139 থেকে 147 আছে। আইসিআই স্ট্যান্ডার্ড এখানে অডিটিং আছে, মনে রাখবে অডিটিং তারা অডিট এই ইয়েতে আরেকটা জিনিস আছে মনে রাখবে, এনসিএলটি নয়, ন্যাপরা, এনি এফ এই ন্যাপরা বলে একটা সংস্থা আছে, হ্যাঁ, ফিনান্সিয়াল রিপোর্টিং একটা অথরিটি আছে ন্যাশনালের। এরা কিন্তু এদের এ আইসি অফ ইন্ডিয়া এরা মিলেই কিন্তু এই অডিটার স্ট্যান্ডার্ড গুলো তৈরি করে বা পাবলিকেশন করে। এবং অডিটাররা যদি কোন ভুল ভ্রান্তি করে যদি কোনো কমপ্লেন হয়, এই ন্যাপরা কিন্তু ওদের সার্টিফিকেট বরখাস্ত করতে পারে, প্র্যাকটিস চার্টার্ড অ্যাকাউন্টেন্সিটা বাজেয়াপ্ত করতে পারে, শাস্তি দিতে পারে, বা 5 বছর ব্যান করে দিল। Differentiation between the fundamental principle auditing and the technical auditing explain the why the data must be subject to exchange through the former may remain constant. 8 মার্ক দেওয়া আছে এটাতে। আর এখানে ফান্ডামেন্টাল অফ প্রিন্সিপাল অডিটিং দেওয়া আছে এখানে। ঠিক আছে, ফান্ডামেন্টাল অডিটিং দেওয়া আছে, তার সাথে তোমার দেওয়া আছে, এর মধ্যে দেওয়া আছে অবজেক্টিভিটি দেওয়া আছে, ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল কমপ্লিট ডিউ কেয়ার। এগুলো তোমরা হয়তো পড়ে থাকবে, কিন্তু অ্যান্সারটা এইভাবে কিন্তু তোমাকে এইভাবে লিখলে একবারে তোমার দেখে মনে রাখবে। যে তুমি যদি মনে করো যে এখানে যারা খাতা দেখছে তারা আইদার তারা কলেজ প্রফেসর, নয়তো কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, তা স্বাভাবিকভাবেই তোমরা যদি এই সকল অ্যান্সার লেখো, আমার মনে হয় অনেক ব্রাইট অ্যান্সার হবে। বাউচিং করতে ভেরিফিকেশন অ্যানালিটিক্স প্রসিডিওর, এই অ্যানালিটিক্যাল প্রসিডিওর উপরে বিশাল বড় চ্যাপ্টার আছে, স্যাম্পলিং উপরে বিশাল বড় চ্যাপ্টার আছে। হ্যাঁ, এই যে কনফার্মেশন, এটা হচ্ছে এক্সটার্নাল 505 হচ্ছে এক্সটার্নাল কনফার্মেশন। তুমি ধরো কোনো অডিট করতে গেছো, অডিট করে কোনো একটা জায়গাতে কোনো একটা হয়তো কোনো ভেন্ডার কোনো একটা টাকা পাবে, হয়তো 5 লাখ টাকা পাবে। তুমি কিন্তু শুধু কোম্পানির কাছ থেকে নয়, ভেন্ডারের কাছ থেকে কিন্তু এক্সটার্নাল কনফার্মেশন করতে হবে কিছু দিয়ে হইদার ইউল, হ্যাঁ, মানে ও টাকা পাবে কি না পাবে সেটাও তুমি খবর নিতে পারো। কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টেকনিক্স আছে, ক্যাট আছে, ঠিক আছে, সফটওয়্যার আছে, এগুলো করা হয়। তাহলে টেকনিক অফ অডিটিং হচ্ছে ভাউচিং করা, ভেরিফিকেশন করা, অ্যানালিটিক্যাল প্রসিডিউর করা, টেস্ট চেকিং করা, কর্পোরেশন করা, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এড করা, এই জিনিসগুলো তোমাকে লিখতে হবে, টেকনিক্স অফ অডিটিং। ঠিক আছে, হোয়াই টেকনিক্স মাস্ট চেঞ্জ হোয়াইল প্রিন্সিপাল রিমেন কনস্ট্যান্ট। টেকনিক্যাল তো তুমি জানো, বিভিন্ন সময় বিভিন্ন রকম ডেভেলপমেন্ট হচ্ছে। এখন তো সমস্ত বড় বড় কোম্পানিতে ইআরপি চলে এসছে। হ্যাঁ, ইআরপি চলে এসছে, বড় বড় কোম্পানিগুলোতে ইআরপি চলে এসছে, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, এটা হচ্ছে ইআরপি। ইআরপি হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং চলে এসেছে, মানে এন্টারপ্রাইজ রিসোর্স মধ্যে স্যাপ ধর একটা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। হ্যাঁ, বা টেলি, ছোট করে যদি বলি টেলি হচ্ছে একটা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এসছে। স্যাপটা সবচেয়ে বড়। হ্যাঁ, অরাকাল, এরকম বিভিন্ন জিনিস চলে এসছে। ঠিক আছে, বিজনেস কমপ্লেক্সিটি বাড়ছে, রেগুলেটরি চেঞ্জ হচ্ছে বিভিন্ন রকম, কারো 20 এসছে, কারো 16 ছিল। ঠিক আছে,
এই জিএসটি, আগে জিএসটি ছিল না, আমাদের জিএসটি চলে এসছে। ইন্ডিএস তো 2015, তোমরা জানো আগে আমাদের এস দ্বারাই হতো। ইন্ডিএসটা 2015 সাল থেকে চালু হয়েছে। হ্যাঁ, ইন্ডিএসটা ইন্ডিয়ান, এটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল যে তোমার রিপোর্টিং ফ্রেমওয়ার্ক আছে সেই অনুসারে হয়েছে এটা, আইএফআরএস অনুসারে হয়েছে। এইগুলো মানে এইভাবে তোমাকে অ্যান্সার গুলোকে ডেভেলপ করতে হবে। গ্লোবালাইজেশন, রিস্ক বেসড অডিটিং হচ্ছে। ইন্টারনাল অডিটের সাথে স্ট্যাচুরি অডিটের তফাৎ কি? বারবার এই প্রশ্নটা কিন্তু আসে, মনে রাখবে। ইন্টারনাল অডিট সাথে তোমার স্ট্যাচুরি অডিটের তফাৎ কি? এটা খুব সহজ প্রশ্ন, আলোচনা করে। ইন্টারনাল অডিট অ্যাপয়েন্টমেন্ট কে করে, লিগ্যাল বেসিস কি আছে, অবজেক্টিভ কি আছে, এটা খুব সিম্পল জিনিস। ইন্টারনাল অডিট এটা হচ্ছে তোমার 138 এ ইন্টারনাল অডিট কে কিভাবে নিয়োগ করতে হবে, কারা নিয়োগ করতে পারবে, কাদের নিয়োগ করার দরকার নেই, ইন্টারনাল অডিট কাদেরকে কারা করতে বাধ্য, আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট কে করবে, ঠিক আছে, অবজেক্টিভ কি আছে ইন্টারনাল অডিটের, আচ্ছা ইন্টারনাল অডিটের ইন্টারনাল ইন্ডিপেন্ডেন্সি কি আছে, ছোট্ট ছোট্ট পয়েন্ট গুলো দেখো। যেটি আমি ডিটেলস আলোচনা করার জন্য আজকে বসিনি, আমি আলোচনা করতে বসেছি বইটার মধ্যে কি নলেজ দেওয়া আছে সেটার জন্য, তারপর যে রিপোর্ট দেবে, ঠিক আছে। অবটেন অ্যান্ড রিভিউ দ্য এনগেজমেন্ট লেটার, এই যে এনগেজমেন্ট লেটারটা, এটাও তোমার ইম্পর্টেন্ট। এসে অনুসারে যেগুলো লেখা আছে। আন্ডারস্ট্যান্ড, আমি যেটা বিজনেস আমি যেটা বললাম আর কি, যখন কোনো কোম্পানিতে তুমি অডিট করতে যাবে, সেই কোম্পানির প্রথম কাজ হচ্ছে তোমাকে অডিট হিসেবে তোমাকে সেই কোম্পানির বিজনেসটা তোমাকে জানতে হবে। সেই বিজনেসটা যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি অডিট করতে পারবে না। ওর এনভায়রনমেন্ট জানতে হবে, ওর ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম জানতে হবে, নাহলে কিন্তু অডিট করতে পারবে না। আমাকে হঠাৎ অডিট করতে পাঠিয়ে দিল ধরো একটা এমন একটা অর্গানাইজেশনে, সেটা সম্বন্ধে আমার ধারণাই নেই কোনো, তাহলে আমাকে কিন্তু সেটা রাত জেগে বিভিন্ন রকম ডেটা কালেকশন করে বিভিন্নভাবে শর্টিং করে আমাকে দাঁড় করলাম যে আমি অডিট প্ল্যানিংটা কিভাবে করবো, এদের অ্যাকাউন্ট কিভাবে মেনটেন হয়, ওদের ইয়েতে কি বলে সাইডে গিয়ে ওরা কি কি টাকা পায়, কোন কোন ফান্ড থেকে টাকা পাচ্ছে গভর্নমেন্ট থেকে, এইগুলো দেখা। হ্যাঁ, ওদের অ্যাক্টিভিটিস কি আছে, সমস্ত কিছু আগে থেকে জড়ো করে তারপর আমি আমার প্ল্যানিংটাকে সাজালাম। তারপর আমার টিম মেম্বার যারা আছে তাদেরকে আমি অ্যাওয়ারনেস দিলাম যে এরা এইভাবে, সবাইকে বলো ভাই তোমরা সবাই এটা দেখো, এটা দেখো নিজের থেকে। একটা টিমে 5 জন আছে, 5 জন হচ্ছে টিম লিডার আছে, সেই তো দেখবে না। যারা যারা মেম্বার সাদার আছে তারাও তো আমার লেভেলের জুনিয়র অফিসার আছে, তারাও তো জিনিসটা গ্যাদারিং করে তাদের নলেজ শেয়ার করা। একটা সমস্ত টিম মেম্বার নিয়ে আমার একটা ট্রেনিং তৈরি করতে হবে, প্রোগ্রাম তৈরি করতে হবে, তারপর আমি কি প্রসিডিং অ্যাপ্লাই করবো সেগুলো ধীরে ধীরে এগোতে হবে। তবে যে একটা অডিট তোমার ভালো হবে, সেটা ইন্টারনালি হোক আর এক্সটার্নালি হোক, ঠিক আছে। দেখো অডিট প্ল্যানিং, কমিউনিকেশন উইথ প্রিডিসেসর, এগুলো করতে হয়। হ্যাঁ, যারা এর আগে যে অডিট করেছে, এগুলো দারুণ দারুণ অ্যান্সার লেখা আছে। আপনার এক্সট্রিম লেভেলের অ্যান্সার, সিএ ইন্টার এবং সিএ ফাইনাল, এই লেভেলের অ্যান্সার আছে। একবারে কনফিউজ হবে না। একটা এক্সট্রিম লেভেলের সমস্ত যত অ্যান্সার লেখা আছে অডিটের, ধরো এখান থেকে যদি আমি ধরি, হ্যাঁ 100-150 অডিটের অ্যান্সার আছে, কয়েকটা 6-7 বছরের এক একটা, মানে দারুণ দারুণ অ্যান্সার লেখা আছে। হ্যাঁ, কস্ট অডিট, meaning, scope, সমস্ত কিছু, duties regarding depreciation, ভ্যালুয়েশন, ভেরিফিকেশন, সমস্ত কিছু আসে। এগুলো খুব ভালো করে দেখবে। এই যে অডিট প্রোগ্রাম করা আছে দেখো, অডিট প্রোগ্রাম কেমন হয় দেখতে, হ্যাঁ কিভাবে করতে হয়, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ থাকলে তবে জিনিসটা ভালো বোঝা যায়। তবে যারা তোমরা সিএ ইন্টার পড়েছো তাদের কিছু প্র্যাকটিক্যাল নলেজ থাকবে, তারা কিন্তু অনেক ডেভেলপ করতে পারবে এই নোট থেকে। ঠিক আছে, আমি বেশি আর এগোচ্ছি না, আমি বইটাকে জাস্ট একটু ভিউ দেওয়ার জন্য, তোমাদেরকে ওভার ভিউ দেওয়ার জন্য, একটা রিভিউ দেওয়ার জন্য আমি আজকে এই জিনিসটা আলোচনা করলাম। আশা করি বইটা তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, এইটার মধ্যে কিন্তু অডিটটা যেমন আছে, তোমার এখানে বিজনেস ম্যাথামেটিক্স আছে, হ্যাঁ স্ট্যাটিস্টিক্স আছে, ইংলিশ আছে, বাংলা আছে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসে একটা স্ট্যান্ডার্ড, হাই স্ট্যান্ডার্ড অ্যান্সার লেখা আছে, চিন্তার কোনো কারণ নেই। নির্দ্বিধায় তোমরা এই বইটি নিতে পারো। এবং কেমন লাগলো বইটা, এইটা একটা দেখবে। এই বইটা একটা এক্সেলেন্ট লেভেলের অ্যান্সার, অবশ্যই
মনে রাখবে বইটা, এটা 5টা পেপার দেওয়া আছে। মোটামুটি ধরো এভারেজ 7 বছর ধরলাম, 7 বছর করে অ্যান্সার আছে, 5 বছর বাংলা ইংলিশ আছে, বাকিগুলোকে এভারেজ 7 বছর 8 বছর করে আছে। ওটিটির 8 বছর 9 বছর আছে, জেনারেল নলেজের 7-8 বছর আছে। ঠিক আছে। আর ম্যাথামেটিক্স, বিজনেস, স্ট্যাটিস্টিক্স যে পেপারটা আছে ওটাও 6-7 বছর আছে। ঠিক আছে। ঠিক আছে, গুড নাইট।